এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুনছেন রক্তখাকি চতুর্থ ও শেষ পর্ব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিয়ার ফেদারকে। টিভি দেখতে দেখতে জলধর উকিল বললেন, কি বলছে দাদা? এই ঘূর্ণিঝড়টা নাকি মারাত্মক হবে। তা গত বছর যে আমফান ঝড়টা এসেছিল তার মতো হবে না তো? তবে আরো ভালো, লোকের চোখ এড়িয়ে স্মুথলি কাজটা সেরে ফেলা যাবে। তেমন হলে রাতে বাড়ি ফিরবো কি করে সেটাও বলুন। রাতে কি ওরা আমাদের ফিরতে দেবে? এমন দারুণ জিনিস পাওয়ার পর সার্কাসের মালিক নিশ্চয়ই আমাদের জন্য বিরিয়ানি হুইস্কির পার্টি রাখবে। কিরে প্রতীক, কিছু বলছিস না যে? প্রতীক অবশ্য বিশেষ উৎসাহ দেখালো না, বিরক্তি মুখে বলল, সব মিলিয়ে কিন্তু প্রায় ৬,০০০ টাকার খরচ হয়েছে সমরদা। মালিক কিন্তু পই পই করে বলে দিয়েছেন মাল অরিজিনাল না হলে টাকা নগদে নিয়ে ফিরতে। তোমার ক্যাশ রেডি আছে তো? সমরেশ প্রতীকের কথা উড়িয়ে দিয়ে বলল, শোন, প্যানিক করা ছেড়ে দিয়ে এবার কাজের কথায় আসি। ঠিক 5:30টায় স্টর্ম অ্যালার্ম জারি করা হয়েছে। রাস্তা থেকে লোকজন, ট্রাফিক সব উধাও হয়ে যাবে, আর আমাদের কাজও তখনই শুরু হবে। তাই এই সময়টুকু মাথা ঠান্ডা করে বসে থাক, আর ফালতু নেগেটিভিটি ছড়িয়ে পরিবেশ খারাপ করিস না। আপাতত কিছু করার নেই। সমরেশ কিচেনে গিয়ে কফি তৈরি করে নিয়ে এলো। উপস্থিত সবাই কফির পেয়ালায় চুমুক দিল। সন্ধে 6টা। পূর্বাভাস অনুযায়ী ঘন কালো মেঘের আড়ালে আকাশ মুখ ঢেকেছে। বাতাসের বেগ থমকে গিয়ে কেমন যেন একটা অস্বস্তিকর থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যাঙ আর ঝিঝির দলের মিলিত কোরাসে আবহাওয়া যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। রাস্তায় মানুষজন তো দূরের কথা, নেড়ি কুকুরগুলো যেন বিপদের আশঙ্কায় এদিক ওদিক কোথায় লুকিয়ে পড়েছে। সমরেশ সঙ্গীদের উদ্দেশ্যে বলল, সময় উপস্থিত বন্ধুরা, এবার আমাদের কাজ শুরু করতে হবে। কার্যক্ষেত্রে দেখা গেল 19 নম্বর বাড়ির দরজা ভিতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ। সমরেশের কপালে চিন্তার ভাঁজ চওড়া হবার আগেই শিউলাল রাস্তা বলে দিল। বিশেষ কিছু নয়, একটা চুম্বকের ফলা দিয়ে দরজার ওপারের ছিটকিনিটা ঘুরিয়ে বাইরে থেকেই খুলে ফেলা সম্ভব। শিউলাল উস্তাদ লোক। চুম্বকের মার প্যাচে দরজা খুলতে বেশি সময় নিল না। সমরেশ খুশি হয়ে শিউলালের হাতে মজুরির টাকা ধরিয়ে ফ্ল্যাটে গিয়ে অপেক্ষা করতে বলল। যাকে তাকে অভিযানের সাক্ষী রাখার প্রয়োজন সমরেশ মনে করছে না। ঝড় থামলে পর শিউলাল বাড়ি চলে যেতে পারে। 4 জনের দলটা এবার বাড়ির ভিতর ঢুকে পড়ল। ভিতরে জমাট বাঁধা অন্ধকার। টর্চের আলোয় সুইচ বোর্ড খুঁজে পাওয়া গেল, যদিও সুইচ ধরে টানাটানি করা অর্থহীন। একটা বাদ দিয়ে কোনো সুইচেই কাজ হলো না। অবশেষে একটা হলুদ আলো টিম টিম করে জ্বলে ঘরের মধ্যে কিছুটা আলো ছড়িয়ে পড়ল। জলধর সেন যখন কথা বলেন তখন বোঝা গেল তার গলা শুকিয়ে এসেছে। ভয়ে খাওয়া স্বরে বললেন, ও মশাই, আমার এই জায়গাটা ঠিক না সুবিধার বলে মনে হচ্ছে না। শেষে কোনো ঝামেলা হবে না তো? অ্যাডভেঞ্চার করতে এসছেন আর ঝামেলার ভয় কাঁপছেন? বেশি ভয় পেলে মনে মনে কেটে পড়ুন তো। জলধর এবার একটা ঢোক গিলে চুপ করে গেলেন। শৈলেশ সিং হাতের ব্যাগ থেকে দলা পাকানো কাছি বের করে গোছাচ্ছিল। কেজো স্বরে বলল, এই জানোয়ার কোথায় আছে বললেন? অনুপম বলেছে এ বাড়িতে একটা লুকোনো বেসমেন্ট আছে, সেটা খুঁজে বের করতে হবে আমাদের। আমরা যা খুঁজছি ওখানেই নাকি পাবো। বেসমেন্ট খুঁজে বের করতে অবশ্য বিশেষ বেগ পেতে হলো না, কিন্তু দেখা গেল সেটাও ভিতর থেকে বন্ধ। সমরেশ হতাশ হয়ে বলল, শিবলালকে ছেড়ে দিলাম, যাই ওকে আবার ডেকে আনি। চলেন, আমি দেখছি। বেসমেন্টের দরজা অবশ্য সদর দরজার মতো শক্তপোক্ত নয়। শৈলেশ বলিষ্ঠ হাতে পরের পর ঘা দিতে একসময় ছিটকিনি ভেঙে দরজা সশব্দে খুলে গেল। আর তখনই
একটা বিশ্রী পচা গন্ধ পিল পিল করে এসে ওদের নাকের ভিতর ধাক্কা মারল। নাকে রুমাল চাপা দিয়ে ওদের দলটা পাতাল ঘরে প্রবেশ করল। বদ্ধ ঘরের মধ্যে পচা গন্ধটা আরো তীব্র আকারে ছড়িয়ে পড়েছে। মোবাইলের আলোয় ওরা ঘরের মধ্যে আতিপাতি করে খুঁজে দেখছিল। হঠাৎ ভয়ঙ্কর একটা দৃশ্য নজরে পড়তে উপস্থিত সবার পিলে চমকে গেল। পচা গলা, মুন্ডহীন, নগ্ন একটি মৃতদেহ কড়িকাঠের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। শৈলেশ সিং সাহসী লোক মৃতদেহের একেবারে কাছে গিয়ে আলো ফেলে বলল, अरे ये राम 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 राम, ये क्या है? সব কটা টর্চের আলো এবারে গিয়ে পড়ল মৃতদেহটির উপর। হয়তো অকস্মাৎ এভাবে আলো ফেলার জন্যই বোধহয় লাশটাকে ছেঁকে বসে থাকা অনেকগুলি প্রাণী ডানা ফরফরিয়ে একসঙ্গে উড়ে গেল। জলধরের কণ্ঠস্বরে উত্তেজনার ছোঁয়া। এগুলো কি জিনিস মশাই? ঘাবড়ে অবশ্য সমরেশও বিলক্ষণ গেছে, তবু সাহস দেখানোর জন্য বলল, পোকা টোকা কিছু হবে হয়তো। হ্যাঁ, পোকা? আরে স্পষ্ট দেখলাম বাদুড়ের মতো ডানা। আর পোকা এত বড় হয় নাকি মশাই? হ্যাঁ, প্রতীক এতক্ষণ কথা বলেনি। এবার যখন মুখ খুলল তখন তার স্বরেও ভয়ের ছাপ ফুটে উঠল। বলল, সমরদা, আমার আমার কিন্তু একটা ফিলিং হচ্ছে, মনে হচ্ছে এখানে এখানে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ভয় অবশ্য সমরেশ নিজেও পেয়েছে, তবে সবার সামনে এটা আর প্রকাশ করল না। একমাত্র শৈলেশ সিংকেই এখানে নির্বিকার দেখালো। কৌতুকের স্বরে বলল, আপনারা পয়সাও কামাবেন, লেকিন রিস্ক নেবেন না, তাই হই নাকি? ন্যায্য কথা। তাই সার্চ পার্টি আবার নিজের কাজ শুরু করলো। ঘরের মাঝামাঝি অনেকটা জায়গা জুড়ে একটা পেল্লায় ডিপ ফ্রিজার পড়েছিল। শৈলেশ সেটার ডালা টেনে খুলে ফেলতেই ওদের চক্ষু চড়ক গাছ হয়ে পড়ল। পচন ধরা কয়েকটি বাঁশি মোড়া একের ওপর একটা চাপিয়ে ফ্রিজার ভরে রাখা হয়েছে। এর মধ্যে দুটো দেহের গায়ে রয়েছে পুলিশের উর্দি, আর তৃতীয় দেহটি দেখে সমরেশ চোখের জল আর আটকাতে পারল না। এটা তার অভিন্ন হৃদয় বন্ধু অনুপমের। প্রতীক উদ্বিগ্ন স্বরে বলল, আমার আমার মনে হচ্ছে আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। এর শেষে উদর পিণ্ডি বুধর ঘাড়ে গিয়ে পড়বে। একদম ঠিক বলেছেন দাদা। এবারে পুলিশ কিছু না পেয়ে আমাদেরকেই হ্যারেস করবে। সমরেশ নিজেও অবশ্য এতক্ষণে মনস্থির করে ফেলেছে, তবে কোনো পরিস্থিতিতেই সে নিজের ব্যবসায়ী বুদ্ধি খাটাতে ভুল করে না। তাই নাটকীয়ভাবে বলল, আমরা কি ভয় পাই নাকি? আমরা লড়বো আর শেষ দেখে তবেই ছাড়বো, দরকার হলে মরবো। জলধর উকিল জবাবে খ্যাকশিয়ালের মতো খেকিয়ে বলে উঠল, আপনি একাই লড়ুন মশাই, আর ইচ্ছে হলে মরুন। আমি এই চললাম, আর আমার সঙ্গে কেউ যাবে নাকি? সমরেশ সুযোগের অপেক্ষাতেই ছিল। ঝানু ব্যবসাদারের মতো বলল, জলধর বাবু, মিশন ইনকমপ্লিট রেখে গেলে আমি কিন্তু আপনার বিল মেটাতে পারবো না, আগেই বলে দিলাম কিন্তু। এবং যে 2000 আপনাকে অগ্রিম দিয়েছি, ভদ্রলোকের মতো সেটা ফেরত দেবেন, এটাই আমি আশা রাখি। আর প্রতীক, তোর জন্য বলছি, মাঝপথে অভিযান শেষ করলে কিন্তু চুক্তির টাকা মেটাবার দায় আমার থাকবে না। একদম ক্লিয়ার? দূর, টাকার নিকুচি করেছে মশাই, আগে তো প্রাণে বাঁচি। প্রতীক, তুই তো কিছু বললি না? হ্যাঁ, ঠিক আছে, মালিককে বলে ম্যানেজ করে নেব। বেশ, তবে ফাইনাল কথা হয়ে গেল। এরপর আমার উপর কারোর কোনো দাবি রইল না, মানে তোমরা কেউ আর একটি পয়সাও পাবে না, ঠিক তো? আরে বাবা, দূর মশাই দূর। আরে আগে এখান থেকে বের হন তো দেখি, হিসেব নিকেশ পরে করবেন। বন্ধুরা, অনিবার্য কারণবশত এবং আপনাদের সবার ইচ্ছায় অপারেশন ভ্যাম্পায়ার এখানেই স্থগিত হলো। আমরা এখন এই স্থান পরিত্যাগ করব। চলো, লেটস গো। জলধর সেন অবশ্য সমরেশের অনুমতির অপেক্ষা করেননি। সবার আগে ছুটে পালাতে গিয়ে দরজার গোড়া পর্যন্ত পৌঁছে
বিকট স্বরে আর্তনাদ করে উঠল। ওদের সবার অলক্ষ্যে দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। দরজাটা বাইরে থেকে খোলা যত সহজ হয়েছিল, ভিতর থেকে দেখা গেল ততই কঠিন। চারজন মিলে প্রাণান্ত চেষ্টা করে এক চুলও নড়াতে পারল না। জলধর ক্ষিপ্ত স্বরে চেঁচিয়ে বলল, এই যে সমরেশ বাবু, আরে আপনার জন্য এই বিপদে আটকে পড়েছি। আমার কিছু হলে না, দায়িত্ব কিন্তু আপনার। আরে এসেছেন তো মশাই টাকা কামাবার মতলবে, আর এখন বলছেন দায়িত্ব আমার? আপনার কিছু হলে আপনি নিজেই বুঝবেন, আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। জলধর তেরে মেরে কিছু বলতে যাচ্ছিল, শৈলেশ সিং মাঝখানে ধমক দিয়ে উঠল, আরে এই উকিল বাবু, এখানে আমরা সবাই নিজের কাম করতে এসেছে। এই খামোকা বাবুকে গালি দিচ্ছেন কেন? চলেন, আর ফালতু হল্লা করেন না। ঠিক কথা, আরে ঠিক কথা, আমরা জেনে বুঝেই এসেছি। এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে বাইরে যাবার রাস্তা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। তবে ঘরটা ভালো করে পরীক্ষা করে দেখা যাক। আমার মনে হচ্ছে এখানে কাজের জিনিস কিছু না কিছু পাওয়া যাবেই। চারটে মোবাইলের আলোয় অন্ধকার ঘরের মধ্যে এবার একটা আলোর বৃত্ত তৈরি হলো। ঘরের কোণা থেকে দুটো ডালা বন্ধ কফিন খুঁজে পাওয়া গেল। সামান্য চাপ দিতেই কফিনের ঢাকনা খুলে গেল। একটা কফিনের ভেতর টাক মাথা বেঁটে খাটো একজন লোক ঘুমিয়ে রয়েছে। অন্য কফিনটায় শুয়ে থাকা নারী মূর্তিটিকে দেখে ভয়ে ওদের বুক কেঁপে উঠল। আবছা আলোয় যেটুকু দেখা যাচ্ছে তাতে বলিরেখা বিশিষ্ট মুখে কুঁচকে যাওয়া চামড়া আর পশুদের মতো ঝোলা কান ছাড়াও ঘুমন্ত মুখের কুৎসিত গড়ন ওদের বিহবল করে তুলল। শৈলেশ সিং সবার আগে সামলে উঠল, কাঁপা কাঁপা স্বরে বলল, চুড়েলে ক্যা? প্রতীক দ্রুত হাতে কফিনের ডালা বন্ধ করে দিয়ে বলল, এই যাই হোক না কেন, আমি আমি কিন্তু আর এটাকে সহ্য করতে পারবো না বলছি। ও মশাই, এই জিনিসটা আবার জেগে উঠে আমাদের জ্যান্ত স্বীকার করবে না তো? অকাট্য যুক্তি। সমরেশের মাথায় একটা প্ল্যান ঘুরছিল। সঙ্গীদের দিকে চেয়ে বলল, যতক্ষণ না এখান থেকে বের হতে পারছি, এই জিনিস দুটোর বন্দোবস্ত করতে হবে, যাতে এইগুলো আমাদের ক্ষতি না করতে পারে। তোমরা আমার কথা শোনো। ডিপ ফ্রিজারের ভেতর থেকে পুলিশ দুজন এবং অনুপমের শবদেহ বার করে কফিনে শুয়ে থাকা দেহ দুটি তাতে ঢুকিয়ে দেওয়া হলো। দেহ দুটির ওপর ফের ওই তিনটে লাশ চাপিয়ে দিয়ে ডালা বন্ধ করে দেওয়া হলো। সমরের সঙ্গীদের উদ্দেশ্যে বলল, আচ্ছা, তোমাদের কারোর কাছে একটা তালা হবে? তাহলে ফ্রিজারটা লক করে দেওয়া যেত। তালা অবশ্য জোগাড় হলো না, তবে শৈলেশের স্টক থেকে কিছুটা লোহার তার বেরোলো। শক্ত করে তাই দিয়ে গিট্টি বেঁধে ফ্রিজারের মুখটা বেঁধে দেওয়া হলো। এতে করে কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। পরিশ্রম তেমন কিছু হয়নি, কিন্তু তীব্র উত্তেজনার বশে সবারই এর মধ্যে কপালের ঘাম ছুটে গেছে। বিশ্রাম নেবার জন্য ওরা ঘরের নোংরা মেঝের উপর বসে পড়ল। প্রতীকের ব্যাগে জলের বোতল ছিল। অল্প পরিমাণে গলায় ঢেলে চারজনের তৃষ্ণা কিছুটা মিটল। এক ধরনের তীক্ষ্ণ জান্তব শব্দ কানে যেতে সমরের শব্দের উৎস লক্ষ্য করে টর্চের আলো ফেলল। শব্দটা এসেছে মাথার উপর থেকে, কড়িকাঠ থেকে। মোবাইলের ম্যারম্যারে আলোয় স্পষ্টভাবে কিছুই বোঝা গেল না, শুধু ডানা ঝাপটানোর শব্দ কানে এলো। তবে অন্ধকারের মধ্যে মিশে থাকা সারি সারি লাল রঙের বিন্দু তাদের চোখে পড়ল। বিন্দুগুলো অবশ্য স্থির, অচঞ্চল নয়, কেমন যেন ভাসমান আর বড্ড অস্থির। প্রতীকের গলার স্বর যেন খাদের মধ্যে ঢুকে গেছে। অস্থিরভাবে বলল, এই এই আমার এখানে কিছুই সুবিধার মনে হচ্ছে না। এভাবে এভাবে দুম করে চলে আসাটা ঠিক হয়নি। প্রতীকের কথা শেষ হবার আগেই জলধর ভয়ার্ত স্বরে বলে উঠল, হ্যাঁ, শুনলেন আওয়াজটা? আপনারা শুনলেন? অস্পষ্ট একটা গোয়ানির শব্দ অবশ্য ওদের সবার কানেই গেছে। অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরের এই চার দেওয়ালের মধ্যে শব্দটা যে বেশ ভীতিপ্রদ সে বিষয়ে অবশ্য সন্দেহ নেই।
গোঙানির শব্দটা এবার হিংস্র চিৎকারে পরিণত হলো। সেই সঙ্গে বন্ধ ফ্রিজারের দরজায় মৃদু একটা ধাক্কা পড়ল। ফ্রিজারের দরজা থরথর করে কেঁপে উঠল। প্রাণের ভয়ে চারজনের দরজায় পিঠ ঠেকিয়ে ফ্রিজারের দিকে বিস্ফারিত দৃষ্টে চেয়ে রইল। ভিতর থেকে বারংবার আঘাতে ফ্রিজারের দরজা এবার মুহুর্মুহু কাঁপতে শুরু করেছে। দুর্বল তারের বাঁধন আর কতক্ষণ বা ওই দরজাটাকে আটকে রাখতে পারবে? চারজন একসঙ্গে এবার বন্ধ দরজার ওপর ঝাঁপিয়ে পড়ল। মরিয়া লাথি আর ধাক্কা কাঠের দরজার ওপর সশব্দে পড়তে লাগলো। কিছুক্ষণ পর চারজনেই ক্লান্ত হয়ে হাঁপাতে শুরু করলো। এত আঘাত সহ্য করেও দরজায় সামান্য চির বা ফাটল ধরেনি। দরজাটা যেন ওদের অক্ষমতা দেখে বিদ্রুপ করে উঠল। আবার সেই তীব্র জান্তব শব্দটা পাওয়া গেল, আর এবার একদম কাছে থেকেই। শৈলেশ সিং হঠাৎ ক্ষেপে গিয়ে বিশ্রী গালিগালাজ করে হাতের মোবাইলটা কড়িকাঠের দিকে ছুঁড়ে মারল। মোবাইল হ্যান্ডসেট কিছু একটা জিনিসকে সজোরে আঘাত করে তীব্র বেগে মেঝেতে আছড়ে পড়ে। তারপর টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল সেটা। এক মুহূর্তের ব্যবধানে ঘরের মধ্যে অদ্ভুত একটা ঘূর্ণিঝড় উঠল। কড়িকাঠে ঘুমিয়ে থাকা একটা দানব যেন হঠাৎ জেগে উঠল। অসংখ্য ডানা একযোগে ঝাপটানোর তীব্র শব্দ আর কান ঝালাপালা করে দেওয়া তীক্ষ্ণ জান্তব হিসহিসানিতে বদ্ধ ঘরের মধ্যে নারকীয় পরিবেশের সৃষ্টি হলো। লাল রঙের ফুটকিগুলো বোঁ বোঁ করে ঘরের সর্বত্র উড়তে শুরু করে দিয়েছে। ক্রমশ তারা নিচের দিকে নেমে আসতে শুরু করলো। ঘরে আটক চারজন মানুষের সঙ্গে এই আলোর বিন্দুর দূরত্ব একটু একটু করে কমে আসতে আরম্ভ করেছে। বড় অদ্ভুত এই দৃশ্য। সমরেশ মন্ত্রমুগ্ধের মতো অদ্ভুত আলোর বিন্দুর দিকে নির্নিমেষ দৃষ্টে চেয়েছিল। সম্বিত ফিরল একটা বিকট চিৎকারে। প্রতীক উন্মাদের মতো হাত পা ছুড়তে শুরু করে দিয়েছে। কারণটা বুঝতে পারা মাত্র ওদের শরীরের ভিতর আতঙ্কের স্রোত বয়ে গেল। ডানাওয়ালা সেই জন্তুগুলোর ঝাঁক প্রতীককে দল বেঁধে আক্রমণ করেছে। ওদের ধারালো নখ আর দাঁতের খোঁচায় প্রতীকের মুখ থেকে দরদর করে রক্ত ঝরতে শুরু করেছে। শৈলেশ সিং সাহসী লোক, হাত বাড়িয়ে একটা জন্তুকে খপ করে চেপে ধরল। তারপর মোবাইলের আলোয় ধরে ছটপট করতে থাকা খুদে জানোয়ারটার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, আরে ই তো চমকাদার, মানে বাদুড় আছে। দেখেন কেমন রক্ত খেয়েছে। বাদুরটার দিকে ভালো মতো চাইতেই সমরেশের গা গুলিয়ে গেল। আকারে ছোট হতে পারে, কিন্তু শুধু মাপজোকের বিচারে এই জঘন্য প্রাণীটির হিংস্রতার সঠিক পরিমাপ বোধহয় করা যাবে না। নেংটি ইঁদুরের থেকে সামান্য বড় জন্তুটার কষের ধারালো দাঁত বেয়ে তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ছিল। এই রক্ত প্রতীকের রক্ত। লাল আলোটা আর কিছু নয়, অন্ধকারের মধ্যে জ্বলতে থাকা এর চোখের মনির স্বাভাবিক রক্তবর্ণ। শৈলেশ হাতের কড়া মোচড়ে বাঁদুরটার শির দ্বারা ভেঙে ফেলতেই ওটা চোখ উল্টে অক্কা পেল। একটা বাদুর মেরে শেষ করা গেল, কিন্তু ততক্ষণে ঝাঁকে ঝাঁকে আরো অসংখ্য এমন জন্তু এসে ওদের ঘিরে ধরেছে। জন্তুগুলোর নখের আঁচড় আর ধারালো দাঁতের দংশনে ওরা বোধ বুদ্ধি হারিয়ে উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো। একটা বাঁদুর সোজা উড়ে এসে শৈলেশের চোখে আঘাত করতেই দশাশই পালোয়ান লোকটা হুড় মুড়িয়ে ঘরের মেঝেতে ছিটকে পড়ল। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, পালিয়ে বাঁচার জায়গা আর নেই। সমরেশ এবার পাল্টা আক্রমণ করল। হাত বাড়িয়ে একটা বাদুর ধরে পিঠের হাড়টা সজোরে ভেঙে দিল। মট করে একটা শব্দ উঠে সমরেশের কানের ভিতর অদ্ভুত পরিতৃপ্তি ছড়িয়ে দিল। সমরেশ আর একটা বাদুর ধরল। আবার সেই মটমট শব্দ আর তীক্ষ্ণ আর্তনাদ। তবে এবার চিৎকার সমরেশও করে উঠল। তার গলা আর মুখের অনাবৃত নরম অংশে হিংস্র বাদুরের দল বিষাক্ত দংশনে দংশনে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ল। চারজন মানুষ আর অন্তত 400 ভ্যাম্পায়ার ব্যাটসের মধ্যে অসম যুদ্ধ চরমে উঠল। বাদুরগুলো আকারে ছোট হতে পারে, কিন্তু ওদের শক্তি ওদের সংখ্যায়। অন্ধকারের মধ্যে প্রকৃতিদত্ত তীক্ষ্ণ দৃষ্টিশক্তিতে ছুরির ফলার মতো দাঁত আর নখের ডগার মৃত্যুঘাতী দংশনে
ওরা চারজন মিলে প্রাণপণে বাঁচবার তাগিদে কয়েকটা বাঁদুর মেরে ফেলতে পারলেও জন্তুগুলোর সঙ্গে বেশিক্ষণ এঁটে উঠতে পারল না। এক এক করে চারজনেই মেঝের উপর আছাড় খেয়ে পড়ল। এবার ওদের শরীরের দখল নিল রক্তচোষা বাঁদুরের দল। বাদুরের দল হঠাৎ যুদ্ধে তেহাই দিল, ওদেরকে ছেড়ে ফরফর করে উড়ে গেল। ক্ষতবিক্ষত বিধ্বস্ত অবস্থায় সমরেশ কোনো রকমে উঠে দাঁড়ালো। ঘরের মধ্যে একটা নিস্তেজ হলুদ আলোকে যেন জ্বালিয়ে দিয়েছে। আশেপাশে মোটামুটি দেখা যাচ্ছিল। ডিপ ফ্রিজারের ডালা খুলে নারী আর পুরুষ দুজনেই বেরিয়ে এসেছে। বাঁদরগুলো চক্রাকারে উড়ছিল। নারী মূর্তি সুরেলা শীষ দিতেই জন্তুগুলো সব এসে ওর হাতে আর গায়ে বসে পড়ল, ঠিক যেন পোষা পাখির মতো। অদ্ভুত মূর্তি দুটো বিকট স্বরে অট্টহাসি করে উঠল। পুরুষ মূর্তিটি বিদ্রুপের স্বরে বলল, তুই তো আগেও এসেছিলে, তোর বন্ধু পাঠিয়েছিল খোঁজ করতে, আজকে নিজেই মরতে এসেছিস। সঙ্গে সঙ্গে আরো শিকার এনেছিস দেখছি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বন্ধুর খোঁজ করতে এখানে চলে এসেছিলাম, আমাদের চলে যেতে দাও। তো তোমাদের ব্যাপারে কাউকে জানাবো না, আমি কাউকে না, আমি কথা দিচ্ছি আমি। অদ্ভুত নারী মূর্তিটা ফ্যাস ফ্যাসে হিংস্র স্বরে বলল, আমার পোষা পাখিগুলোকে তোরা মেরেছিস, এর শাস্তি তো তোরা পাবি। হাত পা বেঁধে তোদের এখানেই ফেলে রাখবো, আর ওরা ওরা তোদের রক্ত খাবে, যেমন যেমন তোর ওই ল্যাংড়া বন্ধুর খেয়েছিল, ঠিক তেমন। একটা হিংস্র গর্জনে ওদের নজর ঘুরল। শৈলেশ উঠে দাঁড়িয়েছে। শৈলেশের একটা চোখ বাদুরের আক্রমণে নষ্ট হয়ে গেছে। রক্ত আর পুজ জমাট বেঁধে সেখানে বিষাক্ত ঘায়ের মতো তৈরি হয়েছে। রক্তে মাখামাখি ক্ষতবিক্ষত শৈলেশকে দেখে হিংস্র একটা দানবের মতোই লাগছিল। অশ্রাব্য খিস্তির ফোয়ারা ছোটাতে ছোটাতে শৈলেশ অদ্ভুত মূর্তি দুটোর দিকে এগিয়ে গেল। সমরেশ বেশ বুঝতে পারছিল অসহ্য শারীরিক যন্ত্রণায় শৈলেশের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। চিৎকার করে শৈলেশকে নিষেধ করেও কোনো লাভ হলো না। শৈলেশ ততক্ষণে বেঁটে লোকটাকে বলিষ্ঠ দুহাতে চেপে ধরেছে। মূর্তি দুটি ব্যাপারটাকে যেন উপভোগ করছিল। নারী মূর্তিটি ইঙ্গিত করতে লোকটা এবার পালোয়ান শৈলেশ সিংকে অনায়াসে দুহাতে তুলে শূন্যে ছুঁড়ে দিল। প্রায় এক হাত দূরে মেঝেতে আছাড় খেয়ে পড়ে শৈলেশ যন্ত্রণায় কাতরে উঠল। পুরুষ মূর্তিটা শৈলেশের উপর হুমড়ি খেয়ে পড়ে হিংস্র ভাবে ওর গলা কামড়ে ধরল। ফিনকি দিয়ে তাজা রক্ত বেরিয়ে লোকটার মুখ ভিজিয়ে লাল করে দিল। অস্পষ্ট আর্তনাদ করে পালোয়ান শৈলেশ সিং শ্রান্ত চোখ দুটো বুঝে ফেলল। বেটে লোকটা তখন বুভুক্ষের মতো মৃত শৈলেশের দেহের রক্ত চেটে পুটে গিলতে শুরু করেছে। যে কোনো পরিস্থিতিতেই সমরেশের মাথা ঠান্ডা থাকে। আজকেও তার ব্যতিক্রম ঘটল না। মৃত্যু নিশ্চিত জেনেও নিজের শেষ দানটা সমরেশ চেলে দিল। মন শক্ত করে সমরেশ গলা উঁচিয়ে বলল, আচ্ছা দেখো, তোমরা ভ্যাম্পায়ার হও বা যাই হও না কেন, বোকা বা নির্বোধ যে নও সেইটুকু আমি বুঝে গেছি। আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের দুষ্কর্মের ভিডিও অনুপমের আলমারিতে রেখে দেওয়া আছে, যেটা কাল সকালে পুলিশের হাতে পৌঁছাবে। আর এখানে আসার আগে আমি থানায় খবর দিয়েই এসেছি। সকাল 6টায় গিয়ে আমাদের থানায় রিপোর্ট করার কথা, আর না করলে 6টার পর এই অ্যাড্রেসে পুলিশ টিম নিয়ে চলে আসবে। আর তারপর তোমাদের লুকিয়ে লুকিয়ে রক্ত চুষে মজা করাও কিন্তু বেরিয়ে যাবে।
বন্দি অবস্থায় সমরেশকে আবার আসতে হয়েছে অনুপমের দোতলার ফ্ল্যাটে। সমরেশের মতলব আপাতত কাজে দিয়েছে। ভিডিওর ব্যাপারে বাড়িয়ে চড়িয়ে ফলাও করে বলতে পিশাচ দুজনের বেপরোয়া ভাব হাওয়ায় মিলিয়ে যেতে দেরি হয়নি। ওরা এবার নিজের হাতেই প্রমাণ নষ্ট করে ফেলে নিশ্চিত হতে চাইছে। দুটো বাড়ির মধ্যে গলিটা পেরোতে গিয়ে সমরেশ লক্ষ্য করল হাওয়ার বেগ এর মধ্যে বৃদ্ধি পেয়েছে। ঝড় শুরু হয়েছে। চারপাশের সতর্ক দৃষ্টি মেলে সমরেশ দেখে নিল গলির ত্রিসীমানায় মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ার পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। সমরেশের চলার গতি স্লথ হয়ে পড়েছিল। পিঠের উপর ধারালো নখের খোঁচা খেয়ে চলার গতি বাড়াতে বাধ্য হল। ফ্ল্যাটে ঢুকেই ভ্যাম্পায়ার দুজন দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। সমরেশের উপর হুকুম হলো, বের কর জিনিসটা। সমরেশ জানে ভিডিও হাতে আসা মাত্র এরা তার ভবলীলা সাঙ্গ করতে দেরি করবে না। তাই ইচ্ছে করে সময় নিয়ে আলমারি খুলে হাতড়াতে শুরু করলো। কিছুটা সময় নষ্ট করার পর সমরেশ জিভ কেটে বলল, ওহো, ওটার বোধহয় ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি, একদম খেয়াল ছিল না। এবার ড্রয়ার হাতরে কিছু কাগজের তারা আর গুচ্ছের ডট পেন বের হওয়া ছাড়া আর কিছু খুচরো পয়সার হদিশ পাওয়া গেল। কয়েনগুলো হাতের মধ্যে ফেলে গুনে দেখল 7খানা 1 টাকা আর দুটো 2 টাকা, মোট 11 টাকা। ভ্যাম্পায়ার দুজনের এবার ধৈর্যচ্যুতি ঘটল। পুরুষটি এসে এবার সমরেশের গালে ধাঁ করে 82 সিক্কার একটা চড় কষিয়ে দিল। এমন শক্ত হাতের মার সমরেশ জীবনে আগে কখনো খায়নি। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে ঘরের মেজের উপর ছিটকে পড়ল। পুরুষ ভ্যাম্পায়ারটি দ্রুত পায়ে এগিয়ে এসে সমরেশের গলার টেনে তুলে ধরল। তীক্ষ্ণ সদন্তগুলো বের করে আধা মানুষ আধা জন্তুটা একটা হিংস্র গর্জন করল। প্রচন্ড ভয়ে সমরেশ চোখ বন্ধ করে ভয়ঙ্কর মৃত্যুর অপেক্ষা করতে লাগল। তখনই হঠাৎ কান ফাটানো তীব্র শব্দে বাজ পড়ল। বাজটা খুব কাছেই পড়েছে। ফ্ল্যাটের জানালার কাঁচগুলো ঝনঝন শব্দে কেঁপে উঠল। সমরেশের কলারের ডগা শিথিল হয়ে পড়েছে। চোখ খুলে যা দেখল তাতে বিস্ময়ের মাত্রা চরমে পৌঁছাল। শিকার ছেড়ে ভ্যাম্পায়ার দুজন ঘরের একটা কোণায় গিয়ে সেঁধিয়েছে। আতঙ্কের যে ছাপ ওদের চোখে মুখে ফুটে উঠেছে তা অবর্ণনীয়। ঘূর্ণিঝড় যশ এতক্ষণে উগ্র মূর্তি ধারণ করেছে। ফের বিদ্যুৎ পতন, এবং এবার আগের ভারের থেকেও ভীম বেগে। জানালার একটা কাঁচ ভাঙার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ রূপালী আলোর ঝলকে ফ্ল্যাটের ভিতরটা যেন ঝলসে উঠল। ভ্যাম্পায়ার জোড়া উন্মত্তের মতো ছুটে গিয়ে সোফার পিছনে স্বল্প পরিসরের আড়ালে গিয়ে লুকালো। সমরেশের মনে পড়ল অরুণ মিত্র নিজের ব্লগে লিখেছেন বাজ পড়ে রক্তপিশাচিনীর বিনাশ ঘটেছিল। তার অর্থ সমরেশ আপাতত কিছুটা সময় পেয়েই গেছে। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা সমরেশের চারিত্রিক বৈশিষ্ট্য এই পরিস্থিতিতেও তার ব্যতিক্রম ঘটায়নি। সময় নষ্ট না করে প্রচণ্ড বেগে রান্নাঘরের দিকে ছুট লাগালো। এ বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও নেপাল মাঝে মধ্যে স্টোভ ব্যবহার করে থাকে। 1 গ্যালন ভর্তি কেরোসিন তেল রাখাই ছিল। খুঁজে পেতে সমরেশের দেরি হলো না। গ্যালন হাতে সমরেশ ছুটে গেল সোফার পিছনের কোণায়, যেখানে পিশাচের জোড়া আশ্রয় নিয়েছে। জন্তু দুটো একে অপরকে জড়িয়ে ধরে অন্ধকার কোণায় বসেছিল। সমরেশ কাল বিলম্ব না করে গ্যালনের ঢাকনা খুলে কেরাসিন উপুর করে ঢেলে দিল ওদের গায়ের ওপর। ভ্যাম্পায়ার দুজনে বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখল পুরুষটি আঙুলের ডগায় তেলের গন্ধ শুঁকতে শুঁকতে জন্তুদের মতো ফ্যাস ফ্যাস করে উঠল। প্যান্টের পকেট থেকে লাইটার বের করার মতো সময়টুকুর ব্যবধান। তারপরেই জ্বলন্ত লাইটার সমরেশ ছুঁড়ে দিল জন্তুগুলোকে লক্ষ্য করে। পুরুষ ভ্যাম্পায়ারটির তেলে ভেজা কাপড়ের ওপর লাইটারের আগুন ধরে নিয়েছে। মুহূর্তের মধ্যে স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হলো। লোকটি উন্মাদের মতো দাপাদাপি করতে করতে ছুটে ফ্ল্যাটের দরজা খুলে বাইরের রাস্তায় গিয়ে পড়ল। নারী মূর্তিটিও পিছন দিয়ে ওকে ধাওয়া করল।
পালিয়ে নিজের প্রাণ বাঁচানোটাই এই মুহূর্তের সব থেকে দরকারি কাজ। সমরেশও আপনি বাঁচলে বাপের নাম থিওরি মেনে পালাতে যাচ্ছিল, কিন্তু প্রতীক আর জলধরের কথা ভাবতেই পালাতে উদ্যত হওয়া পা দুটো যেন মেঝের সঙ্গে সেঁটে গেল। উপায়ান্তর না দেখে মোবাইলে সেভ করা নাম্বার টিপতেই স্ক্রিনে ভেসে উঠল কলিং অরুণ মিত্র। কিছুক্ষণ বাজার পর অরুণ মিত্র ফোন তুলে হ্যালো বলতেই সমরেশ নিজের পরিস্থিতি অল্প কথায় বুঝিয়ে দিল। অরুণ মিত্র ভৎসনার স্বরে বলল, আপনার এতক্ষণে পুলিশে খবর দেওয়া উচিত ছিল, করেননি কেন? সমরেশ জানলা দিয়ে রাস্তার উপর নজর রাখতে রাখতে বলল, দাদা, পুলিশ তো এসব কথা কানেই তুলতে চাইছে না, আমাকে পাগল ভাবছে। তবে এই মুহূর্তে একটা আগুনের বলয় তৈরি করে তার ভেতরে বসে থাকুন, আর তারপর যেখান থেকে পারুন ব্যাকআপের জন্য ব্যবস্থা করুন। আমি দেখছি যদি কিছু করতে পারি। ফোন কেটে দিয়ে সমরেশ এবার ব্যস্ত হয়ে পড়ল লক্ষণ রেখা তৈরি করার কাজে। পুরুষ ভ্যাম্পায়ারটি যে এতক্ষণে নিকেশ হয়ে গেছে সেটা ওর প্রথম দিকের চিলচিৎকার আর শেষের দিকে বুঝে আসা ম্রিয়মান আর্তনাদ থেকেই বোঝা গেছে। তবে মেয়েটি এখনো অক্ষত রয়েছে, আর সেটাই বিপজ্জনক। বিছানার চাদর, জানলার পর্দা, ওয়ার্ড্রোব থেকে গুচ্ছের জামা কাপড় নামায়, বুকশেল ফাঁকা করে বইয়ের গোছা সব সাজিয়ে সমরেশ নিজের চারপাশে গোল করে একটা ঢিপি বানালো। অবশিষ্ট কেরোসিন তেল এনে ওই ঢিপির ওপর ঢেলে রান্নাঘর থেকে জোগাড় করা একটা লোহার রড আর লাইটার হাতে বসে রইল। এবার অপেক্ষা সেই ভয়ঙ্করী রক্ত পিশাচিনীর। প্রতীক্ষার অবসান ঘটল, এবং শীঘ্রই ঘটল। হিংস্র উন্মাদের মতো ফুঁসতে ফুঁসতে রক্ত পিশাচিনী এসে হাজির হলো। সমরেশ প্রস্তুতি ছিল, লাইটার জেলে কেরোসিনে আগুন ধরিয়ে দিল। জ্বালানি পেয়ে আগুন ধরে উঠতে দেরি হলো না। সমরেশকে ঘিরে এবার দাউ দাউ করে জ্বলতে থাকা একটা অগ্নিকুণ্ডের সৃষ্টি হলো। রক্ত পিশাচিনী থমকে দাঁড়িয়েছে। অপার বিস্ময়ে সেই জ্বলন্ত আগুনের কুণ্ড আর তার ভিতর দাঁড়িয়ে আত্মরক্ষা করতে সক্ষম সমরেশের দিকে নির্নিমেষ দৃষ্টে চাইল। হাতের রড উঁচিয়ে সমরেশ ডাইনিকে ব্যঙ্গ করে অট্টহাসি হেসে উঠল। ডাইনি এবার পিছু হটল, চেরা স্বরে গর্জন করে ঘর হতে প্রস্থান করল। সমরেশ ঘড়ির দিকে চাইল। রাত প্রায় 10টা, ভোর হতে এখনো ঢের দেরি। ততক্ষণে বোধহয় আগুনটাকে জ্বালিয়ে রাখা সম্ভব হবে না, অন্য রাস্তা খুঁজে বের করতেই হবে। সমরেশ থানার সেকেন্ড অফিসার তড়িৎবাবুকে ফোন ধরল। কয়েকবার ডায়াল হবার পর ভদ্রলোক ফোন তুলে হ্যালো বললেন। স্যার, স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে এটা শেষ করে দেবে। আরে কে মশাই আপনি? আগে নিজের পরিচয়টা দিন। আমি সমরেশ, ওই যে সকালের দিকে এসেছিলাম না। তাই তো। আচ্ছা, সেই যে ভ্যাম্পায়ার না শাকচুন্নির কেসটা, তাই তো? আপনাকে আবার কে অ্যাটাক করলো বলুন তো? আর কে করবে বলুন? ওই ভ্যাম্পায়াররাই করেছে। দেখুন মশাই, বাইরে ঘূর্ণিঝড় চলছে। মেয়রের নির্দেশ, আশেপাশে যত লোক বিপদে পড়েছে সবাইকে স্টর্ম রিলিফ সেন্টারে পৌঁছে দিয়ে আসতে হবে। এখন আপনার মতন দামড়া লোকের ছেলে মানুষই গল্প শোনার সময় আমার নেই। ফের যদি ফোন করেছেন না, তবে পুলিশকে হ্যারাস করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হবে বলে দিলাম। ফোন কেটে গেল। সমরেশ কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। পুলিশের সাহায্য পাবার সম্ভাবনা তবে আর রইল না। কিন্তু সাহায্য সমরেশের চাই, এবং সেটা এক্ষুনি। সমরেশ অবশ্য বেশি চিন্তা ভাবনার সময় পেল না। রক্ত পিশাচিনী আবার এসে হাজির হয়েছে, এবং এবার আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে। হাতের রড্ডা দিয়ে সমরেশ আগুনটা একটু উস্কে দিল। সেদিকে কৌতুকের দৃষ্টে চেয়ে ডাইনি গায়ের চাদর খুলে ছুঁড়ে ফেলে দিল। বিস্ফারিত দৃষ্টে সমরেশ দেখল চাদরের ভেতর লুকিয়ে থাকা অসংখ্য ভ্যাম্পায়ার বাঁদর, যেগুলো ছাড়া পেতেই ডানা ঝাপটে উঠতে শুরু করে দিল। রক্ত পিশাচিনী সুরেলা স্বরে শীষ দিতে বাদুরের ঝাঁক এবার সমরেশের দিকে মুখ ঘোরালো। অগ্নিকুণ্ড রক্ত পিশাচিনীটাকে আটকে রাখতে পারলেও তার পোষার রক্তচোষাদের ঠেকিয়ে রাখতে সক্ষম নয়। বাদুরের ঝাঁক
অগ্নিরেখার সীমানার মধ্যে প্রবেশ করে সমরেশের মাথার উপর চক্রাকারে উঠতে লাগলো। ভয় ঝেড়ে সমরেশও লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। হাতের রডটা শক্ত করে ধরে অনমনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাদুরের দল ধীরে কিন্তু নিশ্চিতভাবে শিকারের দিকে এগিয়ে আসতে লাগলো। কিছুটা কাছাকাছি আসতেই সমরেশ হাতের রড দিয়ে ক্রিকেটের স্টাইলে সজোরে হুক করলো। একটা ভ্যাম্পায়ারের গায়ে লোহার রডের ঘা পড়তেই ওটার মাথার ঘিলু বেরিয়ে ছিটকে পড়ল। ডানাওয়ালা বাদুরটা রক্ত পিশাচিনীর গায়ের ওপর আছড়ে পড়ল। রড তুলে সমরেশ আবার আঘাত হানল। আবার একটা বাদুর নিকেশ। বাদুরের ঝাঁকের মধ্যে এবার অদ্ভুত অস্থিরতা দেখা গেল। জন্তুগুলো যেন খেই হারিয়ে অসংলগ্নভাবে ওড়াউড়ি করতে শুরু করলো। একে তো পাল্টা মারের ধাক্কা, তারপর এই ঘরের মধ্যে জ্বলতে থাকা দুটো টিউবলাইটের জোরালো আলোয় নিশাচর প্রাণীগুলি অন্ধের মতো আচরণ করতে আর কিছু বাকি রাখল না। কয়েক ঘন্টা আগে বেসমেন্টের অন্ধকারে সমরেশেরা ছিল দুর্বল আর প্রতিদ্বন্দ্বী শক্তিশালী, কিন্তু এখন পরিস্থিতি সমরেশের অনুকূলে। আনাড়ির মতো উড়তে থাকা বাদুরগুলোকে লাঠি দিয়ে মেরে মেরে সমরেশ ওদের পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে দিতে দেরি করল না। ঝাঁকের মধ্যে থেকে একটা বাদুর সমরেশের কাঁধের উপর এসে বসে ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরেছিল। সেটা শক্ত হাতে টেনে তুলে নিজের হাতে শিরদাঁড়া ভেঙে দুটুকরো করে সমরেশ দারুণ তৃপ্তি পেল। কুণ্ডের বাইরে অপেক্ষারত রক্ত পিশাচিনীর মুখের ওপর বাদুরটাকে ছুঁড়ে ফেলে সমরেশ বিজয়ীর হাসি হাসল। বাদুরের ঝাঁক নিশ্চিহ্ন হল। সর্বশেষ বাদুরটাকে মেরে শেষ করে দেবার পর কুণ্ডের ভিতরে এবং বাইরেও মরা বাদুরের একটা ঢিপি হয়ে পড়ল। কয়েকটা বাদুর আগুনের মধ্যে পড়েছিল। মাংস পোড়ার বিশ্রী গন্ধে সমরেশের গা গুলিয়ে এলো। হিংস্র হতাশ চিৎকার করে রক্ত পিশাচিনী হাওয়ার বেগে ঘর থেকে বেরিয়ে গেল। সমরেশ অবশ্য এতক্ষণে ভালোই বুঝতে পেরেছে ডাইনি নতুন কিছু শয়তানি বুদ্ধি খাটিয়েছে, তাই আপাতত যুদ্ধবিরতি। ডাইনি যে কোনো সময় ফেরত চলে আসতে পারে। সমরেশ লক্ষণ রেখা টপকে আবার রান্নাঘরে চলে গেল। গ্যাসের সিলিন্ডারটা কাঁধে তুলে দ্রুত পায়ে এসে ফের অগ্নি বলয়ের মাঝখানে বসল। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, সমরেশ শেষ না দেখে ছাড়বে না। ইঞ্চি ইঞ্চিতে লড়াই দেওয়ার সময় এখন এসে গেছে। আরো ঘন্টাখানেক সময় এভাবেই কেটে গেল। একটানা হাড় ভাঙা পরিশ্রম করতে করতে সমরেশের কাল ঘাম ছুটে গেল। জ্বলতে জ্বলতে আগুনটা প্রায় নিভু নিভু হয়ে এসেছে। সমরেশের কাছে রসদের অভাব না থাকলেও জ্বালানি শেষ হয়ে এসেছে। কেরোসিন যতটা ছিল সেটা আগেই খরচ হয়ে গেছে। শুকনো কাগজপত্র বা সুতির কাপড়ে আগুন হয়তো ধরানো সম্ভব, কিন্তু সেই আগুনের ছোট ছোট ফুলকিকে উদ্দাম শিখায় রূপান্তরিত করতে হলে বাড়তি উদ্যমের দরকার। কখনো মুখ দিয়ে ফু দিয়ে বা কখনো কাগজের পাতায় বাতাস করে কোনো রকমে আগুনটাকে ঝিইয়ে রাখা গেছে। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে সমরেশের হাত আর মুখ দুটোই ব্যথায় টন টন করতে আরম্ভ করল। একসময় ক্লান্ত হয়ে সমরেশ বিশ্রাম নেবার জন্য মেঝের উপর হাত পা ছড়িয়ে বসে পড়ল। ডাইনির সারা শব্দ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তবু সমরেশ সতর্কতায় ঢিল দিল না। ঘড়িতে বাজে 11:30। বাইরের কারো কাছ থেকে সাহায্য পাবার আশা যখন দূরস্থ, তখন আরও কয়েক ঘন্টা লড়াই চালিয়ে যেতেই হবে। ঘরের বাইরে তুমুল হাওয়ার বেগ মাঝে মধ্যেই জানলার কাঁচের উপর আছড়ে পড়ে প্রবল শব্দ তুলছে। সমরেশ গভীর চিন্তার মধ্যে ডুবে গেল। উল্টো দিকের বাড়ির বেসমেন্টে একটা লাশ পড়ে আছে। দলের অন্য দুজন বেঁচে আছে নাকি এতক্ষণে মৃত্যু মুখে পতিত হয়েছে, সমরেশের সে বিষয়ে বিন্দু মাত্র ধারণা নেই। খারাপ কিছু হবার সম্ভাবনাটাই অবশ্য বেশি। হঠাৎ দমকা হাওয়ার প্রবল ধাক্কায় একটা জানলার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভাঙা কাঁচের ফাঁক ফোকর দিয়ে ভেজা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে পরিস্থিতিকে এবার আরও দুর্বিষহ করে তুলল। এলোমেলো বাতাসের ধাক্কায় আগুনের দুর্বল শিখাগুলো ভীষণভাবে দুলতে শুরু করলো। সমরেশ হাওয়ার বেগ থেকে আগুনটাকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠল।
ঝোড়ো হাওয়ার বেগ পিঠ দিয়ে ঠেকিয়ে একদিকের আগুন কোনো রকমে রক্ষা করতে পারলেও অন্য দিক থেকে বয়ে চলা হাওয়া বৃত্তের মধ্যে তোলপাড় শুরু করলো। সমরেশ এবার ভাবল এখান থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু রক্তপিশাচিনী যদি আশেপাশে ওত পেতে থাকে তবে সেটা হবে আত্মহত্যার শামিল। পালাবার মতলব পরিত্যাগ করে সমরেশ অসহায়ের মতো দৃষ্টিতে কাঁপা কাঁপা আগুনের শিখাগুলির দিকে চেয়ে রইল। হাওয়ার দাপট সামান্য পরে একটু শান্ত হলো, আগুনের শিখাগুলো সামান্য স্থির হয়েছে। সমরেশ যেন হাঁফ ছেড়ে বাঁচল। ক্লান্তিতে ভেঙে পড়া শরীরটাকে মেঝের ওপর এলিয়ে দিয়ে চোখ বুজল। সমরেশের কপালে বিশ্রামের সৌভাগ্য অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। প্রথমে ক্ষীণভাবে, কিন্তু একটু পরেই শব্দটা বেশ জোরালোভাবেই কানে এসে বাজল। সিঁড়ি দিয়ে ভারী পায়ের শব্দ ক্রমশ তার ঘরের দিকেই এগিয়ে আসছে। সেই সঙ্গে পুরুষ কণ্ঠের অস্পষ্ট গোঙানিও শুনতে পাওয়া গেল। সমরেশ তড়িঘড়ি উঠে বসে শক্ত হাতের রড চেপে মনে মনে তৈরি হলো। ঘরের মধ্যে ফের এসে হাজির হয়েছে ভয়ানক রক্তপিশাচিনী। তবে এবারে আর একা নয়, একটি পুরুষ মূর্তিকে মেঝের সঙ্গে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে এনে হাজির করেছে। চুলের মুঠি ধরে ডাইনি লোকটাকে অবলীলায় ঘরের মধ্যে ছুঁড়ে ফেলল। সমরেশ দেখে অবাক হয়ে গেল। লোকটা আর কেউ নয়, চাবিওয়ালা শিউলাল। এর কথা সমরেশ এতক্ষণ ভুলেই গেছিল। শিউলালের গালের একপাশে গভীর ক্ষতচিহ্ন, ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে। লোকটার দেহে আরও কিছু চোট আঘাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তাজা রক্তে জামা ভিজে গেছে। সমরেশ উদ্বিগ্ন হয়ে শিউলালের নাম ধরে ডাকাডাকি শুরু করল। সামান্য পরে শিউলাল সাড়া দিল। অসংলগ্ন কথাবার্তা শুনে সমরেশ যা বুঝল, শিউলালের ঝুলিতে একটা চোলাই মদের বোতল রাখা ছিল। কাজ মিটতে সে ফ্ল্যাটের সিঁড়ির নিচে ফাঁকা জায়গা পেয়ে বোতলটা খালি করে শুয়ে পড়েছিল। হঠাৎ কি যে হলো কিছু বুঝতে পারেনি। একটা ডেঞ্জারাস জীব এসে তাকে প্রচণ্ড মারধর শুরু করলো। শিউলাল প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রমণীটির আসরিক শক্তির সামনে নাস্তানাবুদ হয়ে পড়েছে। সমরেশ হাত জোর করে বলল, তোমাদের ব্যাপারে এই লোকটার কোনো ভূমিকা নেই। একে দয়া করে ছেড়ে দাও। ডাইনি এবার বেশ গুছিয়ে বসল। হেবড়ো খেবড়ো মুখে কুৎসিত হাসি হেসে বলল, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। তুই ধরা দে, তারপরে ছেড়ে দেবো। সমরেশ কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ডাইনি ধারালো নখের ফলা শিউলালের পিঠের ওপর করাতের মতো চালিয়ে দিতেই চোকলা চোকলা চামড়া আর তাজা রক্তের বুড়বুড়ি উঠল। শিউলালের গলা চিরে অব্যক্ত আর্তনাদ বের হয়ে এলো। ডাইনি শিউলালের বুকের ওপর উঠে বসে একটা শয়তানি হাসি হাসল। সমরেশের আর এই নৃশংসতা দেখতে মন চাইল না, তাই চোখ বন্ধ করে নিল। ডাইনি হিংস্র গর্জন করে বলল, লোকটা তবে মরবে। সমরেশ হৃদয়হীন লোক নয়, কিন্তু অন্যের জন্য নিজের জীবন যারা উৎসর্গ করতে পারে সেই গোত্রের মানুষও আবার নয়। শিউলাল তীব্র আর্তনাদ করে উঠল। সঙ্গে সঙ্গে একটা ঘর ঘর জান্তব শব্দ। সমরেশ ভয় ভয় চোখ খুলল। শিউলালের প্রাণহীন দেহটি অস্বাভাবিকভাবে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। রক্তপিশাচিনীর মুখ আর চোয়াল তাজা রক্তে ভিজে রক্তিম বর্ণ ধারণ করেছে। সমরেশ সভয়ে মুখ ঘুরিয়ে নিল। পরের কয়েকটা ঘন্টা অমানসিক চাপ আর আতঙ্কের মধ্যে দিয়ে কাটল তার। ঘড়িতে 3:30 বাজে। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই বোধহয়। রক্তপিশাচিনীর ছটপটানি এর মধ্যে বহু গুণ বেড়ে গেছে। অগ্নিবলয়ের ধার দিয়ে ঘুরে ঘুরে সে প্রতিনিয়ত রক্ত হিম করা একটা গর্জন করে উঠছে। সমরেশের মাঝে মধ্যে মনে হচ্ছে তার মস্তিষ্কের ভারসাম্য বোধহয় নষ্ট হয়ে যাবে। আগুন জ্বলতে জ্বলতে এতক্ষণে শেষ পর্যায়ে চলে এসেছে।
যুদ্ধকালীন তৎপরতায় সমরেশ আপ্রাণ চেষ্টা করছে সেই নিবু নিবু আগুনটাকে কোনো রকমে বাঁচিয়ে রাখতে। এদিকে লাইটারের গ্যাস শেষ হয়েছে, ওটা আর কোনো কাজ দিচ্ছে না। না, দেশলাইয়ের বাক্সে ৩-৪টের মতো কাঠি অবশিষ্ট। সমরেশ এবার নিরুপায় হয়ে হাল ছেড়ে দিল। আগুনের এই দুর্বল শিখাগুলো আর বেশিক্ষণ তাকে রক্ষা করতে পারবে না। গায়ের জামা আর ভিতরের গেঞ্জি দুটো খুলে লোহার রডের ডগায় জড়িয়ে শক্ত করে গিট বেঁধে পরীক্ষা করে নিল। মোটামুটি একটা মশালের মতো তৈরি হয়েছে। এবার এটায় আগুন ধরিয়ে নিলেই হবে। ঘামে ভেজা কাপড়ে ঠিকমতো আগুন ধরতে সময় নিল। রক্তপিশাচিনী কৌতূহলী দৃষ্টে সমরেশের কার্যকলাপের দিকে নজর রাখছিল। এবার ওর মতলব বুঝতে পেরে তীক্ষ্ণ গর্জন করে উঠল। অগ্নিবলয়ের শিখা এতক্ষণে একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে। দু এক জায়গায় দপ করে জ্বলে উঠে নিভে যেতেই ধোঁয়ার রিং কুণ্ডলি পাকিয়ে উঠল। ঘড়িতে এখন 3:45। সূর্যোদয় হতে আর আধ ঘন্টার মতো বাকি রয়েছে। তবে শেষ মুহূর্তের লড়াইটা আরো কঠিন হয়ে পড়ল। মনে মনে ঈশ্বরকে স্মরণ করে সমরেশ বৃত্তের বাইরে পা রাখল। রক্তপিশাচিনী সমরেশকে আক্রমণ করতে গিয়ে থমকে দাঁড়ালো। জ্বলন্ত মশাল উঁচিয়ে সমরেশ অবশ্য আক্রমণ ঠেকাবার জন্য প্রস্তুত হয়েই রয়েছে। এবার আক্রমণ সমরেশ করল। ডাইনি দ্রুত সরে গিয়ে বাঁচল। আক্রমণ প্রতি আক্রমণের খেলা কিছুক্ষণ ধরে চলতে লাগলো। সমরেশ এবার মরিয়া হয়ে হামলা চালালো। আগুনের ছ্যাঁকা গায়ে লাগতেই ডাইনি গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। সমরেশ এবার লড়াইটাকে উপভোগ করতে শুরু করেছে। ডাইনির কাতর আর্তনাদ ওর কানের মধ্যে মধুর সঙ্গীতের মতো শোনালো। দ্বিগুণ উদ্যমে সমরেশ আক্রমণ শানালো। হঠাৎ রক্তপিশাচিনী পিছু হাঁটল। উল্কার বেগে ছুটে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। সমরেশকে রক্তের নেশায় পেয়ে বসেছে। সে উন্মত্তের মতো গর্জন করে ডাইনির পিছন পিছন ধাওয়া করল। খুনের নেশায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সমরেশ যখন বিল্ডিংয়ের চৌহদ্দির বাইরে পা রাখল, নিজের ভুলটা তখনই ধরে ফেলল। ঝড় শান্ত হবার পর আকাশ ভেঙে তুমুল বৃষ্টি নেমেছে। মশালের আগুন নিভতে কয়েক সেকেন্ডের বেশি সময় লাগলো না। মশালের আগুনটার মতো এবার সমরেশের বুকে হঠাৎ গজিয়ে ওঠার সাহসটাও নিভে যেতে সময় নিল না। পিছন থেকে তীক্ষ্ণ জান্তব শব্দ শুনে চকিতে ঘাড় ঘুরিয়ে সমরেশ দেখল রক্তপিশাচিনী সামান্য দূরে দাঁড়িয়ে নির্নিমেষ দৃষ্টে তার দিকে চেয়ে রয়েছে। পরিমরি করে সমরেশ ছুট লাগালো। কিছু দূর দৌড়াবার পর জল কাদার মধ্যে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল। সামলে ওঠার আগেই ইস্পাতের মতো কঠিন একটা হাতের পাঞ্জা সমরেশের চুলের মুঠি খামচে ধরল। রক্তপিশাচিনী শেষ পর্যন্ত নিজের শিকার ধরে ফেলেছে। ডাইনি সমরেশকে হির হির করে টেনে নিয়ে চলল। সমরেশ সামান্য বাধা দিতে চেষ্টা করেছিল, কিন্তু ডাইনি নখের আঁচড়ে ওর বুক পিঠ ফালা ফালা করে দিতে সমরেশ একেবারে নিস্তেজ হয়ে পড়ল। ডাইনি হঠাৎ থমকে দাঁড়ালো। সমরেশের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে প্রচণ্ড গর্জন করে উঠল। তবে সমরেশের মনে হলো সে গর্জনে হিংস্রতার থেকে যেন হতাশার পরিমাণ অনেক বেশি। সমরেশকে ছুঁড়ে ফেলে ডাইনি আবার গর্জন করে উঠল। দুর্বল চোখ মেলে সমরেশ দেখল ডাইনি অদৃশ্য হয়ে গেছে। তবে কি সূর্যোদয় হয়ে গেল? সমরেশের আর চিন্তা ভাবনা করার মতো শক্তি অবশিষ্ট ছিল না। তুমুল বৃষ্টির মাঝে জল কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ল। সম্বিত ফিরতে সমরেশ উঠে দাঁড়ালো। রাতভর বিভীষিকার সঙ্গে যুঝতে যুঝতে শরীরে আর এক ফোঁটা শক্তিও অবশিষ্ট নেই। পূবের আকাশ মোটামুটি ফর্সা হয়ে এসেছে। আপাতত রক্তপিশাচিনীর ভয় নেই। অসুস্থ শ্রান্ত দেহটাকে ঠেলতে ঠেলতে সমরেশ অনুপমের ফ্ল্যাটের উদ্দেশ্যে হাঁটা দিল। ফ্রিজে একটা অরেঞ্জ জুসের প্যাকেট রাখা ছিল। ঢকঢক করে
পুরোটা গলায় ঢেলে দিয়ে সমরেশ নোংরা মেঝের ওপর শুয়ে পড়ল। বিশ্রামে ব্যাঘাত ঘটল। মোবাইল ফোনটা তীব্র স্বরে কানের ওপর বেজে চলেছে। সমরেশ ফোন তুলে জিজ্ঞাসা করল, কে? ওপার থেকে পরিশালিত পুরুষ কণ্ঠ ভেসে এলো। আপনি কি সমরেশ বাবু? হ্যাঁ। নমস্কার, আমার নাম বিমান ভৌমিক। অরুণ মিত্র, যিনি কানাডায় থাকেন, আমাকে আপনার নম্বর দিয়েছেন। সমরেশ বাবু, আপনার সিচুয়েশন এখন ঠিক কি? আপাতত বেঁচে গেছি, এরপর কি হবে জানি না। আচ্ছা, আপনার ঠিকানাটা দিন, আমি চলে আসছি। ভৌমিক বাবু ঠিকানা টুকে বললেন, মোটামুটি আধ ঘন্টা লাগবে ড্রাইভ করে আসতে। আপনি স্ট্রেস নেবেন না, আমি এসে দেখছি। সমরেশ ফোন নামিয়ে রেখে শরীর এলিয়ে দিল আর মুহূর্তের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সমরেশ গ্রাসে পাউরুটি আর ডিম চিবুচ্ছিল। ভৌমিকবাবু সঙ্গে করে নিয়ে এসেছেন। পরপর 4টে পাউরুটি আর 2টো ডিম সেদ্ধ খেয়ে একটু ধাতস্থ হল। ফ্লাস্ক থেকে কফি বার করে এগিয়ে দিয়ে ভৌমিকবাবু বললেন, আপনি যা বলছেন তা তো খুবই চিন্তার বিষয়। কলকাতায় এত লোকজনের বসবাস, তার মধ্যে এমন হার্মফুল ক্রিচার্স। ভুলটা আমারই হয়েছে। উদ্ভট ব্যবসার আইডিয়ার কথা যদি মাথায় না চাপতো, তাহলে এতগুলো লোককে মরতে হতো না। অন্য দুজনকে কি চোখের সামনে মরতে দেখেছেন? তা না হলেও বাকি দুজন বেঁচে আছে এমন চান্স নেই বললেই চলে। তবু আমি একবার বেসমেন্টে গিয়ে দেখতে চাই। বেশ তো, চলুন। জীবনে কখনো ভ্যাম্পায়ার দেখিনি, এই সুযোগে ও জিনিসও দেখে নেওয়া যাবে। জলধর সেন আর প্রতীক দুজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হলো বেসমেন্টের মেঝে থেকে। ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন অবস্থায় ধুম জ্বর নিয়ে বেহুশের মতো দুজনে পড়েছিল। সমরেশ উত্তেজিত স্বরে বলল, কি আশ্চর্য, বেঁচে রয়েছে! এক্ষুনি একটা অ্যাম্বুলেন্সের দরকার। 5 মিনিট সময় নেওয়া যাক, আগে পুরো ব্যাপারটাকে বুঝে নি। আচ্ছা, ভ্যাম্পায়ারের কথা বলছিলেন না, সেটা কোথায়? কফিন যে কোথায় আছে সেটা সমরেশের জানা ছিল। ছুটে গিয়ে ঠেলা গাড়ির মতো ঠেলতে ঠেলতে ঘরের মাঝ বরাবর রাখল। তারপর ডালা খুলে দেখাতেই ভৌমিকবাবু আঁতকে উঠলেন। ভৌমিকবাবু সভয়ে বললেন, ডালাটা বন্ধ করুন মশাই, চোখের সামনে এই জিনিস দেখলে নার্ভ ফেল করে যাবে। বন্ধ করুন। সমরেশ ঢাকনা বন্ধ করতে ভৌমিক কপালের ঘাম মুছে বললেন, তা এবার কি করবেন ভাবছেন? দিনের বেলায় ভ্যাম্পায়ার ম্যাডাম অকেজো, স্রেফ পেট্রোল জেলে জ্বালিয়ে আপাতত চিরতরে বিদায় করব। তবে সবার আগে বন্ধুদের চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। একটা অ্যাম্বুলেন্স চাই। ভৌমিকবাবু উত্তর দিতে একটু সময় নিলেন, তারপর বললেন, ওই 2 ভদ্রলোকের যা অবস্থা, হাসপাতালে নিয়ে গেলেই পুলিশ কেস হবে। কৈফিয়ত কি দেবেন সেটা ভেবেছেন? যা সত্যি তাই বলবো। আর এই যে এখানে এতগুলো ডেড বডি রয়েছে, আপনার বন্ধুর ফ্ল্যাটে চাবির মিস্ত্রির লাশ পড়ে রয়েছে, আপনার বন্ধুরা আদালতে সাক্ষ্য দেবে তো? অবশ্যই 3 জনে একই স্টেটমেন্ট দেবো। হ্যাঁ, তারপর 3 জনে জেলে যাবেন একই সঙ্গে। আপনাদের এই ভ্যাম্পায়ারের গল্প পুলিশ বা কোর্ট কেউ বিশ্বাস করবে বলে আপনি মনে করেন? এরে, তাই তো, মানে পুলিশ শেষমেশ আমাকে ফাঁসিয়ে দেবে না তো? সেটাই স্বাভাবিক নয় কি? অন্য কাউকে তো স্পটে পাওয়া যাচ্ছে না। আপনি তবে বলুন আমি এখন কি করব? মাথায় একটা আইডিয়া ঘুরছে, কিন্তু আগে একবার অরুণের সঙ্গে কথা বলা দরকার। এসব ব্যাপারে ওর অভিজ্ঞতা আছে, ওর মতামতটা কাজে দেবে। ভৌমিকবাবু ঝাড়া 2 মিনিট ভাষণ দিয়ে বললেন, সব কথা বুঝেছেন তো? সমরেশ মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল যে সে বুঝেছে। ভৌমিক আবার বললেন, এই পুরো ব্যবস্থাটা করতে কিন্তু বেশ খরচ হবে, আন্দাজ 1030।
আপনি রেডি তো? ভেবেছিলাম ভ্যাম্পায়ার দুটো বিক্রি করে অন্তত 1,30,000 তো কামাবই। দেখুন ভাগ্যের ফের, উল্টে নিজের পকেট থেকেই 30,000 টাকা বেরিয়ে গেল। তবে আর সময় নষ্ট করা যাবে না। আমার পরিচিত ডাক্তার আছেন, তাকে দিয়ে আপাতত গোপনে আপনার বন্ধুদের চিকিৎসা শুরু করা যাক। তবে বেশি সিরিয়াস হয়ে গেলে কিন্তু হাসপাতালে যাওয়া ছাড়া গতি থাকবে না। পরের 2 ঘন্টা ব্যস্ততার মধ্যে কাটল। ভৌমিকের নির্দেশে অনুপমের ফ্ল্যাটের বেডরুমে 2 আহতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুজনেরই জ্ঞান ফিরেছে। তবে জলধরবাবু কেমন যেন ঘোরের মধ্যে রয়েছেন, ঠিক করে কথা বলতে পারছেন না। ভৌমিকবাবু পরপর অনেকগুলো ফোন ছেড়ে বললেন, শুনুন সমরেশবাবু, ঠিক সন্ধ্যে 6টার সময় প্রেস কনফারেন্স ডেকেছি। দৈনিক জাগরণ, বাংলার আলো, এই 2 নিউজ চ্যানেলকে ডেকেছি। ওদের রিপোর্টার আর ক্যামেরাম্যান যথা সময়ে এসে হাজির হবে। ডিসি সাউথ অনিন্দ রায় আমার ঘনিষ্ঠ বন্ধু, ওকেও আসতে অনুরোধ করেছিলাম। হয়তো ব্যস্ততার জন্য সশরীরে উপস্থিত থাকতে পারবে না, তবে ভিডিও কনফারেন্সের সময় দেবেন বলেছেন, কথা দিয়েছেন আমাকে। আর হ্যাঁ, যেটা সব থেকে জরুরি বিষয়, উনি লোকাল থানা থেকে একজন অফিসারকে পাঠিয়ে দেবেন বলেছেন। এক মুহূর্ত চুপ করে ভৌমিকবাবু একটা অদ্ভুত প্রশ্ন করলেন, আচ্ছা সমরেশবাবু, কাউন্ট ড্রাকুলা তো শুনেছি উড়তে পারত, তা আপনার এই ভ্যাম্পায়ার কি উড়তে পারে? তেমন তো কিছু দেখিনি, অনুপম কিছু বলেনি আমাকে। যাই হোক, কোনো রিস্ক নেওয়া যাবে না। ডেকোরেটরকে বলে দিচ্ছি এই ফ্ল্যাট বাড়ির ছাদটা লোহার শক্ত জাল দিয়ে ঘিরে দিক। ডেকোরেটরের লোকরা এসে ছাদের উপর চেয়ার টেবিল সমেত একটা আস্ত মঞ্চ সাজিয়ে ফেলল 2 ঘন্টার মধ্যে। সমস্যা হলো লোহার জাল লাগাবার সময়। ভৌমিকবাবু বলে দিলেন উচ্চতা অন্তত 15 ফুটের হতেই হবে। লম্বা লম্বা লোহার রড খাড়া করে জাল বিছিয়ে দেওয়া হলো। ভাগ্যে এই ফ্ল্যাটে বাসিন্দারা কেউ থাকে না, থাকলে ওদের এইসব কার্যকলাপ দেখে তাদের যে কি প্রতিক্রিয়া হতো সেটা ভেবেই সমরেশ আটকে ফেলল। পেট্রোল ভর্তি একটা ড্রাম আর টুলু পাম্পের বন্দোবস্তও করা হলো। ভৌমিকবাবুর মাথায় যে কি খেলা করছে সমরেশের বোধগম্য হলো না। ভৌমিকের ফোন বেজে উঠল। টরন্টো থেকে অরুণের ফোন এসেছে। মিনিট খানেক কথা বলার পর ভৌমিকবাবু উচ্ছ্বসিত স্বরে বললেন, অরুণ, অরুণ সত্যিই ব্রিলিয়েন্ট, দারুণ একটা আইডিয়া দিল। শুনুন, কয়েকটা মশালের দরকার হবে সেলফ ডিফেন্সের জন্য। লাঞ্চের পর চলুন ওগুলোর ব্যবস্থা করে ফেলি। বিকেল 5টা নাগাদ সব ব্যবস্থা হয়ে গেল। ছাদের ওপর মঞ্চ আর বসার জায়গা তৈরি হয়েছে। কোটা ছাদটাকে লোহার জালে খাঁচার মতো মুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চ আর বসার চেয়ারগুলোর মাঝখানে একটা লম্বা টেবিলের বন্দোবস্ত করা হয়েছে। ঘড়ির দিকে চেয়ে ভৌমিক বললেন, সূর্যাস্ত হতে চলল, আসুন এবার ভ্যাম্পায়ার ম্যাডামকে নিয়ে আসা যাক। কফিন সমেত রক্ত পিশাচিনীকে এনে লম্বা টেবিলের ওপর রেখে দেওয়া হলো। ভৌমিকবাবুর অবশ্য ব্যাপারটা তেমন মনোপুত হলো না। ফ্ল্যাটের বেডরুম থেকে একটা ধবধবে সাদা চাদর এনে কফিনটাকে ঢেকে এবার যেন নিশ্চিন্ত হলেন। 6টা নাগাদ অভ্যাগতদের আগমন শুরু হলো। দৈনিক জাগরণের রিপোর্টার বিমলবাবু আর ক্যামেরাম্যান গোপীনাথ আসার 5 মিনিটের মধ্যে বাংলার আলোর 2জন, সমাদ্দার বাবু আর ক্যামেরাম্যান দিবাকর এসে হাজির হলো। ভৌমিক ইঙ্গিত করতেই সমরেশ অনলাইন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করল। ডমিনোস থেকে চিকেন অনিয়ন পিৎজা আর বাস্কিন রবিন্সের কেশর পিস্তা আইসক্রিম আর 1 ক্রেট মিনারেল ওয়াটার। এসব করতে করতে বেশ মোটা অঙ্কের গুণাগার দিতে হলো। সমরেশের চোখ ফেটে জল বেরিয়ে এলো। এত ফালতু ব্যবসায় সে আগে কখনো হাত দেয়নি। ধনে প্রাণে মারা যাওয়া বোধহয় একেই বলে। বাড়ির নিচে ইঞ্জিনের যান্ত্রিক শব্দ শোনা গেল। একটা পুলিশের গাড়ি এসেছে। থানা থেকে পুলিশ পাঠিয়ে ডিসি কথা রেখেছেন। গাড়ি থেকে যিনি নামলেন তাকে দেখে সমরেশের চোখ কপালে উঠল। সেই সাব ইন্সপেক্টর তড়িৎ বাবু। গত কয়েকদিনে সমরেশ অসংখ্য বার এর থ্যাতানি খেয়েছে। ভৌমিক তড়িৎবাবুকে আপ্যায়ন করে ছাদে নিয়ে এলেন। সমরেশকে দেখে তড়িৎবাবু অবজ্ঞার সুরে বললেন, ও আরে এ লোকটা এখানে কি করছে? এর তো মানসিক চিকিৎসালয় থাকার কথা। ভৌমিকবাবু তড়িৎবাবুকে সাদরে বসিয়ে পিজার প্লেট এগিয়ে দিলেন। পিজায় কামড় বসিয়ে তড়িৎবাবু একটু নরম হয়ে বললেন, ব্যাপারটা কি বলুন তো? ডিসি সাহেব অর্ডার দিলেন যে আপনাদের এখানে প্রেস কনফারেন্স হবে আর আমাকে সেটা অ্যাটেন্ড করতে হবে।
সাংবাদিকদের পিজা খাওয়া হয়েছে। ওরা এবার আইসক্রিমের বাটি নিয়ে জমিয়ে বসল। বাংলার আলোর সমাদদারবাবু উসখুস করে বললেন, বলছিলাম সিগারেট নেই? সরি, আমরা তো ধূমপান করি না, তাই। ধুর মশাই, একটু আধটু ধোঁয়া না টানলে নিউজ কভার করা যায় নাকি? ভৌমিকের ইঙ্গিতে সমরেশ সিগারেট আনার জন্য পশ্চাৎধাবন করতেই পিছন থেকে আওয়াজ এলো, আর শুনুন ভাই, এই সস্তার কিছু নিয়ে আসবেন না যেন, আমার আবার বিদেশি ব্র্যান্ড ছাড়া অন্য কিছু চলেন। মনে মনে অবশ্য অশ্রাব্য গালিগালাজ করে সমরেশ পান বিড়ির দোকানের উদ্দেশ্যে ছুটল। সমরেশ ফিরে আসতেই সাংবাদিক সম্মেলন শুরু হলো। সিঁড়ি দিয়ে আসার সময় সমরেশ এক ফাঁকে গ্রিলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে, অবশ্যই ভৌমিকের নির্দেশে। পান ভোজনে মত্ত অতিথিদের কেউ নজর করল না। ভৌমিকবাবু উপস্থিত ব্যক্তিদের প্রত্যেকের হাতেই একটি করে মশাল আর লাইটার ধরিয়ে দিলেন। 5 জনের সবাই ভ্রুকুটি করে জানতে চাইল ব্যাপারটা কি। একটু পরেই বুঝে ফেলবেন বলে ভৌমিক আপাতত প্রশ্ন এড়ালেন। এদিকে মঞ্চের উপরে 2খানা চেয়ারে ভৌমিকবাবু আর সমরেশের জায়গা হয়েছে। একটু তফাতে 5টা চেয়ারে বসেছেন পুলিশ অফিসার তড়িৎবাবু আর 4 জন সাংবাদিক। মঞ্চ আর অতিথিদের বসার জায়গায় মাঝখানে স্থান পেয়েছে টেবিলের উপর সাদা চাদর দিয়ে ঢেকে রাখা একটা বড় সড়ো বাক্স। মঞ্চের উপর ডেস্কে ভৌমিকবাবুর ল্যাপটপ রাখা আছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডিসি সাউথ অনিন্দ রায় যোগ দিয়েছেন। তড়িৎবাবু বড় কর্তাকে দেখে উঠে দাঁড়িয়ে বড় সড়ো স্যালিউট ঠোকে গুড ইভিনিং জাতীয় কিছু বলে বেশ তেল মাখানো একটা হাসি দিলেন। ভৌমিক গলা খাঁকড়ে শুরু করলেন, আজকের এই সাংবাদিক সম্মেলনটা কিন্তু সাধারণ আর 5টা নিউজ কভারেজের মতো হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, জীবনে কখনো এমন খবর আপনারা আগে হয়তো করেননি, হয়তো ভবিষ্যতেও করবেন না। একটু থেমে সবার মুখের ওপর চোখ বুলিয়ে ভৌমিকবাবু ফের বললেন, আচ্ছা, আপনাদের মধ্যে কাউন্ট ড্রাকুলা গল্পটা কে কে পড়েছেন? আমি পড়েছি। আর খুলে বলো তো ভাই, এটা কি সাহিত্য সভাগোছের কিছু নাকি? উত্তরটা এসেছে মনিটর থেকে। ডিসি সাহেব জবাব দিয়েছেন। ভৌমিক বিনয়ী হাসি হেসে বলল, গল্পেরই মতো হলেও কিন্তু ঘোর বাস্তব। যাই হোক, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই অল্প বিস্তর ড্রাকুলা বা ভ্যাম্পায়ার সম্বন্ধে শুনেছেন, বইয়ে পড়েই হোক বা সিনেমায় দেখেই হোক। যদি আমি বলি ব্যস্ত এই কলকাতা শহরের বুকে, শহরতলির এই পাড়াতে এমন কিছুই রক্তচোষা ভ্যাম্পায়ার হঠাৎ এসে হাজির হয়েছে এবং তারা এর মধ্যে বেশ কিছু মানুষের শিকারও করে ফেলেছে, তবে হয়তো আপনারা খুব অবাক হবেন। সাংবাদিকবাবু কানের ভিতর দেশলাই কাঠি ঢুকিয়ে খোঁচাতে খোঁচাতে বললেন, আচ্ছা, এই ব্যাপার। বলছিলাম, তা এরপর কি বিরিয়ানি আসছে নাকি? হ্যাঁ, মেনুতে তেমন কিছু নেই। তার কান খোঁচানো হয়ে গেছিল। হাই তুলে বললেন, তাহলে আর ভ্যাম্পায়ারের গল্প শুনে কি লাভ বলুন? কেটে পড়ি, বুঝলেন? পিৎজাটা কিন্তু দারুণ ছিল। আমি শুধু 20 মিনিট সময় চাইছি আপনাদের কাছে। যা বলতে আপনাদের ডেকেছি তার প্রমাণ আমি দেবই। দয়া করে মাঝপথে চলে যাবেন না। অতিথিরা আবেদনে শান্ত হয়ে বসেছে। এই দেখে ভৌমিক আবার বলতে শুরু করলেন, এই ভ্যাম্পায়ার জাতীয় জীবটি যে মানুষ খুন করে রক্ত পান করে সেটা আমাদের জানা আছে। এ পাড়ায় যে ভ্যাম্পায়ার দুজন এসে আস্তানা গেড়েছিল তা প্রথম নজরে পড়ে অনুপম মিত্রের। যদিও অনুপম বাবু এই হিংস্র জন্তুগুলোর শিকার হয়ে আমাদের মধ্যে আর উনি নেই। উল্টো দিকের 19 নম্বর বাড়ির বেসমেন্টে আরো কিছু লাশ খুঁজে পাওয়া যাবে। সবকটাই এই ভ্যাম্পায়ারদের হাতের কাজ। শালা এতক্ষণে বুঝেছি এই লোকটাই মার্ডার করে পুলিশের কাছে গিয়ে কাঁদুনি গাইছিল, আর এখন ভ্যাম্পায়ারের গপ্প ফেঁদেছে। আমার 20 মিনিট কিন্তু এখনো শেষ হয়নি তড়িৎবাবু, আর প্রমাণ যে আমি দেব সে তো বলেই রেখেছি। একটু অপেক্ষা করো তড়িৎ, মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য রাখা উচিত। পুরো ব্যাপারটা শুনে তারপর ব্যবস্থা নেওয়া যাবে। বড় কর্তার হুকুমে তড়িৎবাবু অনিচ্ছা সত্ত্বেও ঘাড় গোঁজ করে বসে পড়লেন। ভৌমিকবাবু আবার বলা শুরু করলেন,
এবাড়ির দোতলায় আর একটা লাশ পাওয়া যাবে, চাবির মিস্ত্রি শিউলালের। বলা নিষ্প্রয়োজন খুনটা ভ্যাম্পায়ারে করেছে, আর এই খুনের ঘটনাটা ঘটেছে কাল রাতে। শিউলালকে হত্যা করে ভ্যাম্পায়ার ওর রক্ত চুষে খেয়েছে, আর সেটা এই সমরেশ বাবুর চোখের সামনেই। মনিটরের ভেতর থেকে ডিসির উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। আরে তখন থেকে বলছো প্রুফ করবে প্রুফ করবে, কোথায় তোমার প্রমাণ? এবারে কিন্তু আমারও সন্দেহ হচ্ছে। সন্ধে প্রায় 7টা বাজে, খুব শিগগির প্রমাণ আপনাদের চোখের সামনে হবে। তবে আমার বিনীত অনুরোধ, নিজের সেফটির জন্য যে মশালটা আপনাদের দেওয়া হয়েছে সেটার ব্যবহার করুন। ভৌমিক লাইটার দিয়ে নিজের মশালটা জ্বেলে নিলেন। এরপর সমরেশও একই কাজ করার পর উপস্থিত সবাই দ্বিধাগ্রস্তের মতো নিজের মশাল জ্বেলে নিলেন, শুধু একজন ছাড়া। তড়িৎবাবু হাতের মশাল ছুঁড়ে ফেলে সার্ভিস রিভলভার বার করে উগ্র কণ্ঠে বললেন, এসব কি নাটক শুরু করেছেন আপনারা? এখানে কি মশাল খেলা হচ্ছে নাকি? আমার কথা শুনুন প্লিজ। এখানে আপনার বন্দুকের গুলি আপনাকে বাঁচাতে পারবে না। একমাত্র ওই মশালটাই আপনার হাতিয়ার হতে পারবে। তড়িৎবাবু হাতের পিস্তল উঁচিয়ে বললেন, এটা সামনে দেখলে না, ভূতের বাপেও পালাবে, বুঝলেন? আপনি নিজের চোখেই দেখলেন তড়িৎবাবু আমাদের অফার করা প্রোটেকশন রিফিউজ করেছেন। এবার আমাদের কিন্তু আর কোনো দায়িত্ব রইল না। ডিসির গলার স্বরে এবার অসন্তোষের ছাপ স্পষ্ট হলো। তোমার কাছে কি প্রমাণ আছে সেটা দেখাও। সমরেশ প্রথম থেকেই কফিনের ওপর সতর্ক দৃষ্টি রাখছিল। বেশ কিছুক্ষণ আগে চাদর সমেত বাক্সটা একবার মৃদু দুলে উঠেছিল। মিনিট খানেক হলো বাক্সের কাঁপুনির বৃদ্ধি ঘটেছে। সমরেশ ভৌমিকের দৃষ্টি আকর্ষণ করে ফিসফিস করে বলল, জেগে উঠেছে। হ্যাঁ, এইবার। ভৌমিক উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তৃতা করার মতো করে বললেন, ভদ্র মহোদয়গণ, এবার আপনাদের সঙ্গে আধুনিক যুগের রক্তচোষা ভ্যাম্পায়ারের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সেই ভ্যাম্পায়ার যার বিষয়ে আপনারা শুধু গল্পের বইয়ে পড়েছেন বা সিনেমার পর্দায় দেখেছেন। তবে আজ নিজের চোখেই যাচাই করবেন এর মধ্যে সত্যতা আদৌ কিছু আছে কিনা। আমরা এখন কফিন খুলে রক্ত পিশাচিনী ভ্যাম্পায়ারকে বাইরে আনবো। ক্যামেরাম্যানদের অনুরোধ করব, ক্যামেরা এক হাত দিয়ে হ্যান্ডেল করবেন, অন্য হাতে মশালটা যেন ধরা থাকে। আর সাংবাদিক বন্ধুরা, আপনারাও নিজের মশাল নিয়ে তৈরি থাকবেন। তড়িৎবাবু, আপনি হাতে মশাল নেয়ার প্রয়োজন বোধ করেননি। ভ্রম কাটলে মশাল তুলে নিজের প্রাণ বাঁচাতে দ্বিধা করবেন না বলেই আমার বিশ্বাস। চাদর সরিয়ে ফেলতেই কাঠের কফিন বেরিয়ে পড়ল। কফিনের বন্ধ দরজার ভিতর থেকে কোনো অদৃশ্য শক্তি মুহুর্মুহু আঘাত হেনে ডালাটা প্রায় ভেঙেই ফেলবে মনে হচ্ছিল। অতিথিদের ঠোঁটের কোণে বিদ্রুপের যে হাসি ফুটে উঠেছিল, সেটা মিলিয়ে গিয়ে এবার বিভ্রান্তির ছাপ ফুটে উঠল। একে অপরের দিকে শুকনো মুখে চেয়ে সবাই একটু তফাতে সরে দাঁড়ালো। কফিনের ডালার মুখে ভৌমিকবাবু তালা ঝুলিয়ে দিয়েছিলেন। সমরেশ সেটা খুলে দ্রুত পিছিয়ে এলো। কফিনের ডালা এবার সশব্দে খুলে গেল। রক্ত পিশাচিনী হিংস্র গর্জন করতে করতে কফিন ভেঙে বেরিয়ে এলো। ডাইনিকে চোখের সামনে দেখে সাংবাদিক কুলের পিলে চমকে গেছে। একে অপরের জামা খামচে ধরে হিক্কার তুলে পিছোতে গিয়ে পায়ে পায়ে জড়াজড়ি করে সবাই একসঙ্গে মুখ থুবড়ে পড়ে। কেউ মাথায় চোট পেল তো কেউ নাকে। এদের মধ্যে একমাত্র দিবাকরকেই যা একটু সাহসী দেখা গেল। অবিচলভাবে ক্যামেরা হাতে নিয়ে সে ভিডিও রেকর্ড করতে লাগলো। তড়িৎবাবু পুলিশের লোক, অত সহজে ঘাবড়ে যাওয়ার পাত্র নন। ভয় খাওয়া জনতার দিকে ভৎসনার দৃষ্টে চেয়ে বললেন, আপনারা কি বোকা? আরে দেখছেন না মেকআপ করে ডাইনি সাজিয়ে তামাশা করছে। দাঁড়ান দাঁড়ান, মজা দেখাচ্ছি। জলের বোতল হাতে তুলে তড়িৎ অকুত ভয়ে ডাইনির দিকে এগিয়ে গেল। ভৌমিকবাবু চাপা স্বরে বললেন, আপনি কিন্তু ভুল করছেন। তড়িৎবাবু অবজ্ঞার দৃষ্টে ডাইনির একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়ালেন। ডাইনির হাবভাব দেখে মনে হলো সেও যেন কিছুটা দ্বিধায় পড়েছে। এতদিন দেখেছে মানুষগুলো তাকে দেখে কাছা খুলে দৌড় মারে, আর এই বিশাল ভুঁড়ি টাক মাথা লোকটার এত সাহস
কিনা তার মুখের উপর নিঃশ্বাস ফেলে। সবার দিকে তাকিয়ে তড়িৎবাবু একটা হামবড়াই হাসি দিয়ে বললেন, দেখুন দেখুন, আপনার জারি চুরি এবার ফাঁস হলো বলে। তড়িৎবাবু বিনা বাক্য ব্যয় হাতে ধরা বোতলের জল ডাইনির মাথায় উপুর করে ঢেলে দিলেন। জলের ধারা রক্তপিশাচিনীর মাথার চুল ভিজিয়ে গাল গড়িয়ে নামতে শুরু করলো। তড়িৎবাবু এবার বাঁ হাত দিয়ে ডাইনির চোয়াল শক্ত মুঠোয় চেপে ডান হাতে ধরা রুমাল দিয়ে মুখের ওপর সজোরে ঘষতে শুরু করলেন। সমরেশ আতঙ্কিত স্বরে বলল, লোকটা কি করতে চাইছে বলুন তো? বড় সাহেবের সামনে কাজ দেখাচ্ছে। রক্তপিশাচিনী এতক্ষণ স্তম্ভিত হয়ে তড়িৎবাবুর কার্যকলাপ দেখছিল, কিন্তু তার সহ্যের একটা সীমা রয়েছে, যেটা এবার ভেঙে গেল। তীক্ষ্ণ সদন্ত বার করে অমানসিক গর্জন করে উঠল। তড়িৎবাবুর জারি জড়ি বেরিয়ে গেল। এক হাত দূরে ছিটকে পড়ে ভেবাছেকা খাওয়া স্বরে বললেন, হ্যাঁ, এ কি অভদ্রতা! হ্যাঁ, পুলিশের সঙ্গে আর কি? ডাইনি এবার ঘরে উপস্থিত সবার দিকে নজর ঘোরালো। ভৌমিকবাবু উত্তেজিত স্বরে বললেন, সবাই নিজের নিজের মশাল নিয়ে রেডি থাকুন, কুইক। তড়িৎবাবুর হাতে মশাল নেই। তিনি নিজের রিভলভার বের করে নিলেন। ডাইনির নজর এবার তড়িৎবাবুর ওপর গিয়ে পড়ল। আক্রমণ করতে উদ্যত হতেই তড়িৎবাবু শটান গুলি চালিয়ে দিলেন ডাইনির পা লক্ষ্য করে। উরুর চামড়ার মাংস ফুঁড়ে গুলি ছাদের পাঁচিলের একাংশের চুন রং খসিয়ে দিল। ডাইনির মধ্যে অবশ্য বিন্দু মাত্র ভাবান্তর দেখা গেল না। কম্পিউটারের পর্দা থেকে অনিন্দবাবু বিস্মিত কণ্ঠে চেঁচিয়ে বললেন, ও মাই গড, আরে এই জিনিসটা আসলে কি? ডাইনি তড়িৎবাবুকে কবজা করে ফেলল। অদ্ভুত কায়দায় পিছন থেকে চেপে ধরে লোকটির বগলের ফাঁকে হাত ঢুকিয়ে হ্যাঁচকা মেরে টেনে তুলল। উপস্থিত সবার বিস্ফারিত চোখের সামনে ভ্যাম্পায়ারের পিঠের দুপাশের চামড়া ফেটে বিশাল আকারের ডানা বেরিয়ে পড়ল। ঠিক যেই রকম ডানা নিশাচর বাদুরের থাকে, ডাইনি এবার তড়িৎবাবুকে নিয়ে উড়তে শুরু করলো। যেমন চিল নেংটি ইঁদুর মুখে নিয়ে ওড়ে, অনেকটা যেন তেমনই। তড়িৎবাবু হাত পা ছুঁড়ে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দিলেন, আর নিচে থাকা সাংবাদিক কুলদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। সবাই এই ভয়ঙ্কর স্থান ত্যাগ করে আগে ভাগেই পালাতে চায়। ছাদের গ্রিলে তালা লাগানোই ছিল। লোকগুলো উন্মাদের মতো গ্রিল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ভৌমিক আর সমরেশকে অভিসম্পাত করতে লাগলো। যে কাজে আপনারা এখানে এসেছেন সেটা শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবেন না, সরি। মনিটরের ভিতর থেকে অনিন্দবাবু যখন কথা বললেন, মনে হলো উত্তেজনায় তিনি যেন ফেটেই পড়বেন। ওটা কি ভৌমিক? পরি নাকি? পরি তো বটেই, তবে যে পরি রূপকথার বইয়ে পড়েছেন সে পরি নয়, এ হচ্ছে রক্তপরি, একটি প্রাচীন রহস্য। কিন্তু ডাইনি তো আগে কাউকে নিয়ে আকাশে ওড়েনি, তাহলে তড়িৎবাবুকে নিয়ে হঠাৎ? সবার সামনে ডাইনির মুখে ঝামা ঘষে ভদ্রলোক ঠিক কাজ করেননি। এবার দেখা যাক। রক্তপরীর উড়ান হঠাৎ এক জায়গায় গিয়ে স্তব্ধ হয়ে গেল। লোহার দুর্ভেদ্য জাল আচমকাই গতিরোধ করেছে। রক্তপরীর হিংস্র গর্জন আর তড়িৎবাবুর আকুল কান্নার শব্দ একাকার হয়ে ভেসে এলো। তীক্ষ্ণ চিৎকার করতে করতে রক্তপরী এবার তড়িৎবাবুকে শূন্য থেকে ছুঁড়ে ফেলে দিল। 15 ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে তড়িৎবাবু যন্ত্রণায় কাতরাতে শুরু করলেন। হাড় ভাঙার মটমট শব্দ শুনে ভৌমিকবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কম্পাউন্ড ফ্র্যাকচার, এই বয়সে ভোগাবে সন্দেহ নেই। রক্তপরী জাল ঘেরা ছাদের মধ্যে চক্রাকারে উঠতে শুরু করলো। ডানার ফরফর শব্দ আর হিংস্র সদন্ত দেখে ভয়ে সাংবাদিকদেরই অনেকেই নিজের নিজের প্যান্টে অপকর্ম করে বসলেন। মনিটর থেকে অনিন্দবাবু উত্তেজিতভাবে চিৎকার করে বললেন, আরে ভৌমিক, হা করে দেখছোটা কি? এতগুলো লোক বেঘরে মারা পড়বে, ডু সামথিং। এবার তো বুঝতে পারছেন আমার ক্লায়েন্ট সমরেশ বাবু সম্পূর্ণ নির্দোষ। এই যে এতগুলো মার্ডার হয়েছে সে এদেরই কাজ। আরে আরে সব বুঝতে পারছি, আর সমরেশ বাবুর উপর যাতে কোনো রকম চার্জ দেওয়া না হয় সেটাও আমি দেখবো। তবে আপাতত এই ডেঞ্জারাস ক্রিয়েচারটাকে এলিমিনেট করার ব্যবস্থা করো, এন্ড প্লিজ 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 ডু ইট ফাস্ট। আপনি যখন কথা দিয়েছেন কাজ তখন হয়ে গেছে ধরে নিন। ভৌমিক চোখের ইঙ্গিত করতেই সমরেশ ছুটে গিয়ে টুলু পাম্পের সুইচ অন করে দিল। পেট্রোলের ড্রামের মধ্যে জোড়া সাকশন পাইপ দিয়ে তরল জ্বালানি টেনে ডিসচার্জ হোস পাইপের ভেতর দিয়ে
ফোয়ারার মতো ছড়িয়ে দিল উপরের দিকে। উড়ন্ত রক্তপরীর সর্বাঙ্গ পেট্রোলে ভিজে মাখামাখি হয়ে গেল। উড়তে উড়তে রক্তপরী হিংস্র দাঁতের পাটি প্রদর্শন করে চক্রাকারে ভৌমিকের মাথার উপর উঠতে শুরু করল। ভৌমিক চাপা উত্তেজিত স্বরে বলল, আপনি রেডি তো? সমরেশ লম্বা শ্বাস নিয়ে মাথা নাড়ল। রক্তপরী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। নির্দিষ্ট দূরত্ব থেকে ভৌমিকের ওপর ঝাঁপিয়ে পড়ার পূর্ব মুহূর্তে সমরেশ লাইটার জেলে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে পেট্রোলের আগুন ধরে নিল। রক্তপরীর ডানা আর শরীর দাও দাও করে জ্বলতে শুরু করলো। বিভৎস হাহাকার আর কান ফাটানো আর্তনাদে ছাদের পরিবেশ ক্লেদাক্ত নারকীয় হয়ে উঠল। উপস্থিত অভ্যাগতদের দল আর মনিটরের স্ক্রিনে চোখ রেখে পুলিশের বড় কর্তা বিস্ফারিত দৃষ্টে এই অদ্ভুতুরে ঘটনার সাক্ষী হয়ে রইলেন। বিশ্রী কালো ধোঁয়া আর পচা গন্ধে ছাদ ততক্ষণে ভরে উঠেছে। ভৌমিকবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সমরেশের উদ্দেশ্যে বললেন, এবার আপনি মুক্ত সমরেশ বাবু। তবে একটা ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, কিছু মনে করবেন না। টাকার লোভে বিচার বুদ্ধি হারিয়ে নিজের এবং অন্য মানুষের জীবন বিপন্ন করাটাকে আর যাই বলুক ব্যবসা করা বলে না। ভবিষ্যতে একটু ভেবেচিন্তে কাজ করবেন, আমি আশা রাখি। ভৌমিকবাবুর হাত চেপে সমরেশ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইল, কিন্তু আবেগে বুঝে আসা গলা থেকে শব্দ বের হলো না। শেষ হলো রক্ত খাকি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এই গল্পের প্রচ্ছদ পরিকল্পনায় ছিল সৌম্যদীপ, সমগ্র পরিচালনা অনিরুদ্ধ ও চিঞ্জিত, আবহ পরিচালনা আমি অনিরুদ্ধ, অডিও প্রোডাকশন স্টুডিও রেক্স 60 সেক প্রাইভেট লিমিটেড। রক্তখাকি যদি আপনার ভালো লেগে থাকে তবে কিনে নিতে পারেন রক্ত পিশাচিনী বইটি, যেখানে আপনি এই উপন্যাস ও এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত উপন্যাস রক্ত পিশাচিনী এই দুটিই পেয়ে যাবেন এক মলাটে। অনলাইন বইটির লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। আর রক্ত পিশাচিনী গল্পটি শুনতে হলে চলে যান ফিয়ার ফিদার চ্যানেলে, লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে।